হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে গীতা এলএলবির আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে যেটা আমরা দেখতে পাচ্ছি, গীতা অগ্নিজিৎ বাবুকে হঠাৎ বস্তিতে দেখে অবাক হলে অগ্নিজিৎ বাবু তাকে বলছে, তোমাকে ভুল চিনেছিলাম, আর তুমি যে এতটা নিচে নামতে পারো সেটা আমি কল্পনাও করতে পারিনি। অগ্নিজিৎ বাবুর অ্যাবসেন্সে গীতা তার ছেলেকে দিয়ে ডিভোর্স পেপারে সই করিয়ে নিয়ে গেছে। অগ্নিজিৎ বাবুর এই কথাগুলো শুনে গীতা তখন বস্তিবাসীকে বলছে, এই দেখুন সবাই, অগ্নিজিৎ বাবু মনে হয় অগ্নিজিৎ মুখার্জি মনে হয় আবার কোনো সেটেলমেন্ট করতে এসেছেন। এরপরে গীতা যখন অগ্নিজিৎ বাবুর দিকে আঙুল তুলে কথা বলছে, তখন অগ্নিজিৎ বাবু বলছে যে এইভাবে তাকে পাবলিকালি অসম্মান করা হচ্ছে, এত বড় আস্পর্ধা গীতার। গীতাকে বলছে, গীতা তখন বলছে, তবে না তো কি তার পুজো করবে, অগ্নিজিৎ বাবুর কি পুজো করবে গীতা নাকি, এটা বোঝাতে চাইছে গীতা। গীতা আরও বলছে, আরে যান যান, এসব অনেক দেখা গেছে, কোর্টে আসুন না একবার, আপনার কাছা খুলে যদি নাকে দড়ি পরিয়ে না ঘোরাতে পেরেছি তাহলে আমার নামও অ্যাডভোকেট গীতা এলএলবি নয়। তখন অগ্নিজিৎ বাবু বলছেন যে তার জীবনে সবথেকে বড় ভুল হলো গীতাকে বিশ্বাস করাটা, আর সে তাই তাকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না। গীতা বলছে, আপনার ক্ষমা কে চেয়েছে, পরিষ্কারভাবে বলুন, আপনি এখানে সেটেলমেন্ট করতে এসছেন তো আপনাকে সেটেলমেন্ট করতে পাঠিয়েছে কে এখানে? অগ্নিজিৎ বাবু তখন বলছে, আমি তোমাকে শিখিয়ে দেব যে ল কাকে বলে, আর আমি তোমাকে কোর্টে নিয়ে যাব আর কাঠগড়াতেও দাঁড় করাবো। এরপরে গীতাকে অগ্নিজিৎ বাবু বলছে, তুমি আমার জামাইকে থ্রেট করে এসেছো? তখন গীতা বলছে, এবার বুঝেছি আপনি কেন এখানে এসেছেন, আর থ্রেট করার কথাটা স্বীকার করলে তাকে নাকি কোর্টে তুলবে আর প্রমাণ করে দেবে যে সে অপরাধী। অগ্নিজিৎ বাবু বলছে, প্রথমে পুত্রবধূ, তারপরে জামাই, তুমি কি এক এক করে সবাইকে কোর্টে নিয়ে যাবে নাকি, কি করতে চাইছো তুমি? তখন গীতা বলছে, আর কিছু না, শুধুমাত্র শাস্তি চাই। তা যদি সে অগ্নিজিৎ বাবুই হোক না কেন, যদি অগ্নিজিৎ বাবুও কালপ্রিট হয় তাহলে তাকেও শাস্তি দেবে গীতা, এটাই বলতে চাইছে। এরপর তো অগ্নিজিৎ বাবু পরিষ্কার বলে দিচ্ছে যে গীতা যেহেতু তার বাড়ির লোককে সবাইকে একদম বলছে যে সবাই অপরাধী সবাই অপরাধী, তো এই জন্য গীতাকে নাকি এবার কোর্টে তুলবে অগ্নিজিৎ বাবু। অগ্নিজিৎ বাবু তো পরিষ্কার বলছে যে আমি তোমাকে কোনোদিনই ক্ষমা করব না, আমি তোমাকে শাস্তি দিয়েই ছাড়বো, এমনি এমনি তো লোক আমাকে চলমান ইনস্টিটিউশন বলে না। গীতা বলছে, ছাড়ুন ছাড়ুন, লোহা পড়েছিল মরচে পড়ে গেছে। তো এইরকমই কথাবার্তা হচ্ছে গীতা আর অগ্নিজিৎ বাবুর মধ্যে। এরপর অগ্নিজিৎ বাবু যখন চলে যাচ্ছে তখন গীতা বলছে, এই যে ইস্পাত, আমি কিন্তু আগুন আছি, ইস্পাত একেবারে গলিয়ে দেব, এইভাবে বলছে গীতা। এরপর অগ্নিজিৎ বাবু বলছে, এই শোনো, তুমি আমার পরিবারের পেছন ছাড়ো, আমার জামাইয়ের পেছন ছাড়ো। গীতা বলছে, না আমি আপনার জামাইয়ের পেছনে পড়ে আছি, না আপনার পরিবারের পেছনে পড়ে আছি, আমি শুধুমাত্র অপরাধীর পেছনে পড়ে আছি। অগ্নিজিৎ বাবু তখন সেখান থেকে চলে যান। এদিকে স্টেপনিদা এসে গীতাকে বলছে যে এই সব কিছুর কি দরকার ছিল? গীতার চোখে জল। গীতা বলছে, দরকার ছিল। পাবলিক সবাই জানলো যে অগ্নিজিৎ বাবু আর আমার মধ্যে ঐনকুলের সম্পর্ক, আমরা পরম শত্রু, আর এটাই অপরাধীদের কানে যাবে, তখন ওরা আবার নতুন কোনো চাল চালবে। স্টেপনিদা বলছে, কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। গীতা বলছে, রায় বেরোনোর পর আমি অগ্নিজিৎ বাবুর হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব, কিন্তু এখন এসব কিছু করা যাবে না। গীতা কাঁদতে কাঁদতেই বলছে, গীতার গলা ভার আর কি, বলছে এখন সবাই এটাই জানে যে গীতার মুখুজ্জে বাড়ির সাথে কোনো সম্পর্ক নেই, আর এটাই যথেষ্ট এখন। এভাবেই নাকি দোষীদের হাতে নাতে ধরবে গীতা। এদিকে বড়বাবু ঢালিকে তুলে নিয়েছে, আর সেই ইনফরমেশনটা গীতাকে দেয়। এদিকে তো ঢালি বড়বাবুকে অনেক উল্টোপাল্টা কথা বলছে যে পঙ্কজ খাসনবিশের হাতে পাওয়ার আশাতে অনেক উল্টোপাল্টা কাজ করছে। এই বলে যখন ঢালি উঠে চলে যাচ্ছে, পেছনে গীতা চলে আসে, বলছে, ময়না তো ভালোই বলছে, আগে তো বড়বাবুকে দেখে স্যালুট করতো, স্যার স্যার করে বেড়াতো, আর এখন চোখ রাঙাচ্ছে। এরপর তো ঢালিকে কষে এক চড় মারে। ঢালিও বলছে, এই গীতা। এরপরে গীতা আবারও মারতে গেলে গীতার হাতটা ধরে নেয় ঢালি। এবার তো বলছে, বেশি করলে না মেরে দেবো একদম। গীতা তখন হাসছে, বড়বাবুকে বলছে, বড়বাবু, কেস পাচ্ছিলেন না তাই না? একজন মেয়েকে নিগৃহীত করার চেষ্টা, তার বিনা পারমিশনে তার গায়ে হাত দেওয়ার চেষ্টা, তাকে মেরে ফেলার হুমকি। তখন ভয়ে ঢালি হাতটা সরিয়ে নেয়, বলছে, কি বলছেন এসব? এবার গীতা একটা কেস পেয়ে গেছে ঢালির বিরুদ্ধে, আর যেই এফআইআরটা বড়বাবুর কাছে এবার সে করবে। বলছে, বিএনএ সেকশন নাম্বার 74, সেকশন নাম্বার 78, তাই না? ঢালি বলছে, এসব কি হচ্ছে, আপনি আমাকে মারতে এসেছিলেন তাই? তখন গীতা বলছে, তাই নাকি, ওই সব সওয়াল জবাব কোর্টে হবে। এরপর ঢালি বলছে, আমাকে ফাঁসাচ্ছ কেন, আমি কি করেছি? তখন তো গীতা সেই ফোন কলের কথাটা বলে, আর বলে, 10 লাখ টাকা চেয়ে পাঠিয়েছিলিস না বাছাধন? বলছে, কত টাকা বেতন পেতিস? একটা সৎ সরকারি কর্মচারী ছিলিস, বল কত টাকা বেতন পেতিস? নিজের সততা ভুলে, নিজের কাজকর্ম ভুলে, নিজের ভ্যালু ভুলে এখন ডিল করছিস, তাও কার সাথে? ওই ধীমান সেন আর কৃপান ব্যানার্জির সাথে। এরপর তো ঢালি বলছে যে কি প্রমাণ আছে? তখন তো বড়বাবু বলে দেয়, প্রমাণ আছে যে ফোনকে ট্র্যাক করা হয়েছিল, সেখানে কৃপানের সাথে কথা বলছিল সেটা পরিষ্কার বোঝা গেছে। এবার গীতা বলছে, 10 লাখ খুব তো ডিল করছিলিস, এবার বল কিসের 10 লাখ, বল ঢালি, নাহলে তুই কিন্তু গেলি, এইভাবে বলছে গীতা ঢালির কলার ধরে।
এরপরে গীতা ভয় দেখালো। ঢালি বলছে যা খুশি করো, আমি কিন্তু মুখ খুলবো না, আমাকে বাঁচানোর লোক আছে। ঢালি বলছে এই যে দেখছো না, এই কেশ মানে তার চুলও কেউ স্পর্শ করতে পারবে না, এই কথাটা বলছে আর কি। ঢালি বলছে তোকে আমরাই ফাঁসিয়েছি, কিচ্ছু করতে পারবি না, তুই কিচ্ছু করতে পারবি না, সব কিছুর অন্তরালে একজন আছে, সে সব শেষ করে দেবে, এমন করে বলছে। গীতা বলছে কে অন্তরালে আছে, বল বল কে অন্তরালে আছে। তখন ঢালি বলছে 20 লাখ টাকা দে, পাল্টে খেয়ে যাব। এরপরে গীতা খুব মারে ঢালিকে। বড়বাবু বলছে কি করব, লকআপে ঢুকিয়ে দিই। গীতা বলছে ঢুকিয়ে দিন, দেখি ওর কোন বাপ এসে ওকে বাঁচায়। বলছে সুতো ধরে টানতে টানতে না ঠিক পর্দা সরে যাবে, তখন আসল অপরাধী ঠিক সামনে আসবে। এদিকে স্বস্তিক চলে এসেছে কাভিয়াদের বাড়িতে খাবার খেতে আর কি। তখন তো তার বাবা মা তাকে খুব সম্মান করছে। আর এদিকে মেহেক ফোন করেছে গীতাকে, সঙ্গে পদ্মও আছে আর ইলিনও আছে। বলছে চলে এসেছে তোমার বর, খেতে চলে এসেছে। বলছে খাক খাক, খেতে দাও, ভালো করে খাক, শুধু দেখবে যাতে কাভিয়া গায়ে ঢলে না পড়ে, আবার গায়ে ঢলে পড়া স্বভাব তো তার, গীতা বলছে। তখন মেহেক বলছে বাবা খুব তো দরদ দেখতে পাচ্ছি, তাহলে এই সমস্ত কিছু নাটক করছো কেন। বলে আরে করতে হবে করতে হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। আর আমার বরটাকে তো আমি খুব ভালো করেই চিনি, খুব মানে খুব সহজ সরল বাচ্চার মতো মন তার। বলছে তার জীবনে না একটাই নারী, আর সেটা আমি, বুঝতে পারলে। এরপরে কাব্যা আসছে, তখন ফোনটা রেখে দেয় মেহেক। এরপরে কাব্যা এসেছে পুরো বাঙালিয়ানা শাড়ি পরে। স্বস্তিক তো খুব দেখছে, কাব্যা ভাবছে মনে হয় পছন্দ হয়েছে। তারপর স্বস্তিক বলছে তোমার কি কোনো নাটকের রিহার্সাল আছে নাকি। কাব্যা তো অবাক। আর ওদিকে পদ্মরা খুব হাসছে, বলছে এই রে পুরো মোক্ষম জায়গায় ঘা দিয়েছে। দিন বলছে কাব্যার মুখটা দেখ দেখ। তখন মেহেক বলছে হ্যাঁ একেবারে চুনকালি। কাব্যা বলছে না না তা কেন হবে। তখন স্বস্তিক বলছে যে আমি ভাবলাম বোধহয় এই পয়লা বৈশাখে কোনো নৃত্যনাট্য বা এরকম কোনো অনুষ্ঠান হবে তোমার, তোমাকে তো কখনো এইভাবে শাড়ি পরতে দেখিনি। ওদিকে কাব্যারা কিন্তু খুব হাসছে। কাব্যার মা বলছে না না আমি পড়তে বলেছি। এরপর দেখো না কাঁসার থালায় কত সুন্দর করে তোমাকে খাবার পরিবেশন করবে, সব কাব্যাই করেছে। বলছে কাব্যা সর্ষে বেটেছে, মাছ কেটেছে, মাছের আঁশ ছাড়িয়েছে, এঁচড় কেটেছে, সব তোমার জন্য বাবা। আর ওদিকে স্বস্তিক তো হাসছে। এদিকে তো কাব্যার বাবা ফোন লাগিয়েছে অভিজিৎ মানে অ্যাডভোকেট অগ্নিজিৎ বাবুকে। বলছে যে আপনি একদম চিন্তা করবেন না, আপনার ছেলে এখানে এসে গেছে, কাব্যা নিজের হাতে প্রচুর রান্না করেছে, রান্না করে আপনার ছেলেকে খাওয়াবে, আপনি একদম চিন্তা করবেন না, আপনার ছেলে এখানে একদম আমাদের ছেলের মতো থাকবে। শুনে তো ওদিকে অগ্নিজিৎ বাবু খুব খুশি হয়ে যায়। বলে তাই নাকি, হ্যাঁ হ্যাঁ খুব ভালো খুব ভালো খুব ভালো। আরে কোথাকার কোন একটা মেয়ে এখানে এই বাড়িতে এসে ডিভোর্স পেপার দিয়ে গেছে, ডিভোর্স পেপার সাইন করে দিয়ে গেছে আমার কনসার্ন ছাড়া। তখন তো এদিকে এটা শুনে কাব্যার বাবা অবাক। বলছে আপনি কার কথা বলছেন। তখন অভিজিৎ বাবু গীতা বলে চিৎকার করছে এরকম ভাবে। বলে গীতার কথা বলছি আমি, ওই অ্যাডভোকেটই থেকে গেল, এই বাড়ির বউ কোনোদিনই হতে পারলো না, এভাবে বলছে। বলছে আপনি চিন্তা করবেন না, আমার মেয়ে কাব্যা আপনার বাড়ির বউ হবে। যেটা শুনে কিন্তু স্বস্তিক একদম অবাক হয়ে যায়। অগ্নিজিৎ বাবু বলছে হ্যাঁ হ্যাঁ তাই যেন হয় তাই যেন হয়, আপনারা খাইয়ে দাইয়ে একটু ভালো মতো যত্নটা শুধু করতে বলুন, ব্যাস, তারপরে বাকিটা আমি দেখে নিচ্ছি, এইভাবে বলছে অগ্নিজিৎ বাবু। আপনি একদম চিন্তা করবেন না, কাব্যাকে নিয়ে এসে আমি একদম বাড়িতে ট্রেনিং দেবো, এই ধরুন রান্নাবান্না ঘর গোছানো, এগুলো শুনে কিন্তু কাব্যার বাবা অবাক। তারপর ধরুন কাপড় কাচা, ধরুন বাসন মাজা, এগুলো শুনে কিন্তু কাব্যার বাবা একদম চুপ করে গেছে। তারপর ধরুন এই বাথরুম পরিষ্কার করা। কাব্যার বাবা বলছে হ্যাঁ এসব আপনি কি বলছেন, আপনি কি কাজের মেয়ে নেবেন নাকি। অজিত বাবু বলছে হ্যাঁ 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 কাজের মেয়ে নেবো, আমাদের বাড়ির কাজের মেয়েটা। তারপর বলছে হ্যাঁ কাজের মেয়ে নেবো মানে, আরে দাদ কি বলছেন কি মশাই। বলছি তাকে উপযুক্ত শিক্ষা দিতে চাই, অ্যাকচুয়ালি সেই কারণে গীতা যেগুলো যেগুলো করতো সেগুলোই কাব্যাকে শেখানোর জন্য মানে শেখানোর কথা বলছে আর কি। এরপর সেখানে সাত্বিক আসে, এসে বলছে এত ভালোবাসো তোমার পুত্রবধূকে। তখন তার বড় ছেলেকে দেখে তখন অগ্নিজিৎ বাবু বলে যে আমি আপনাকে পরে ফোন করছি, কাব্যের বাবাকে বলে। তখন সাত্বিক বলছে এতই ভালোবাসো পুত্রবধূকে যে একদম ভুলতে পারছো না। অগ্নিজিৎ বাবু বলছেন একদমই না। বলে ওরকম মেয়েকে ভালোবাসা যায় নাকি, কোথাকার ইডিয়েট একটা মেয়ে, একটা বস্তিতে থাকা মেয়ে, আনকালচার একটা লোক, তার মেয়ে, এইভাবে বলে যাচ্ছে গীতাকে। বলছে আমি একদম ভালোবাসি না ওকে, এই কথাটা ওকে বলে দিও। সাত্বিক বলছে ভালো তো তুমি বাসোই বাবা, এটা আমি খুব ভালো করে জানি, আর সব থেকে বড় কথা তুমিও এটা খুব ভালো করে জানো। অগ্নিজিৎ বলছে ভালোবাসি না, যে আমার কথার অবাধ্য তাকে আমি একদম ভালোবাসি না। আমার বারবার বারণ করা সত্ত্বেও পুলিশ নিয়ে এই বাড়িতে আমার আরেক বউয়ের ঘরে ঢুকে পড়লো, তাই আমি তাকে ভালোবাসি না। সাত্বিক কিন্তু তার বাবার দিকে তাকিয়ে হাসছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবেন। আজকের পর্ব এই পর্যন্তই, দেখা হবে আগামীকালকে। ততক্ষণের জন্য টাটা।